ছাত্র জনতার অভ্যুত্থানে শুধু শেখ হাসিনাই নয়, পালিয়েছে আওয়ামী লীগের প্রথম সারির সব নেতাই। আন্দোলনের সময় ছাত্রদের উপর গুলির নির্দেশ দেওয়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আছেন আত্মগোপনে। যদিও অনেকের ধারণা ৫ আগস্টের পর ভারতে পালিয়েছেন তিনি। এতদিন চুপ থাকলেও এবার বর্তমান সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন পলাতক এই সাবেক মন্ত্রী। জুলাই অভ্যুত্থানে পতনের পরও থেমে নেই আওয়ামী লীগের ষড়যন্ত্র। নানাভাবে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত দলটি। কাল নাগিনী সাপকে যতটা ভয় না করি তার চাইতে ৭০ গুণ বেশি ভয় করি শেখ হাসিনা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের সর্বশেষ আপডেট বাংলা নিউজে আপনাদের স্বাগতম। শুরুতেই কিছু ভিডিওর অংশ বিশেষ দেখানো হয়েছে, যার মাধ্যমে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং আজকের ভিডিওতে অনেক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করা হয়েছে। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। তো চলুন দর্শক, কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ছাত্র জনতার অভ্যুত্থানে শুধু শেখ হাসিনাই নয়, পালিয়েছে আওয়ামী লীগের প্রথম সারির সব নেতাই। আন্দোলনের সময় ছাত্রদের উপর গুলির নির্দেশ দেওয়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আছেন আত্মগোপনে। যদিও অনেকের ধারণা ৫ আগস্টের পর ভারতে পালিয়েছেন তিনি। এতদিন চুপ থাকলেও এবার বর্তমান সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন পলাতক এই সাবেক মন্ত্রী। আর তার সেই সাক্ষাৎকারটি ফেসবুকে শেয়ার করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সোহাগ বিশ্বাসের রিপোর্ট। দেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে পদ ছেড়ে দেয়াই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এখন একমাত্র পথ বলে মন্তব্য করেছেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতা ও ছাত্র আন্দোলনে গুলির নির্দেশদাতা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া এক্সপ্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন। এই সাক্ষাৎকারটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সাক্ষাৎকারে ইউনূসের উদ্দেশ্যে সাবেক এই মন্ত্রী বলেন, মোহাম্মদ ইউনূস চেয়ারে বসার কোনো অধিকার নেই, তিনি কোনো নেতা নন, কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন। আমাদের দেশে একটা অদ্ভুত ঘটনা ঘটছে, বাংলাদেশে একটি অদ্ভুত উদাহরণ রয়েছে। ইউনূসের উচিত পদত্যাগ করা এবং আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দলকে নির্বাচনে লড়াই করার সুযোগ দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করতে দেয়া, এটাই একমাত্র উপায়। আওয়ামী লীগের পতনের বিষয়ে সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি ১০ বছর ৬ মাস বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলাম। আমি এই সময়ের মধ্যে অনেক ঘটনা দেখেছি। আমি নিজেও ৫ থেকে ৬ আগস্ট ঢাকায় ছিলাম এবং ৭ আগস্ট বাড়ি থেকে বের হয়েছি। গোয়েন্দা ব্যর্থতার বিষয়ে শেখ হাসিনার সাবেক এই মন্ত্রী বলেন, আমি একমত যে একটি গোয়েন্দা ব্যর্থতা ছিল, যা ইচ্ছাকৃতভাবে হোক বা অন্যভাবে হোক, কিন্তু এটিও একটি সামরিক অভ্যুত্থান ছিল। সেনাবাহিনীর একটি বিশেষ গোয়েন্দা ইউনিট রয়েছে, যা হল ডিজিএফআই। তারা সরাসরি প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করেন। ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সও সরাসরি প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করে। এমনকি পুলিশ গোয়েন্দা বিভাগও প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করে থাকে। শুধুমাত্র গোয়েন্দা প্রতিবেদনের সারসংক্ষেপ যা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো হয়। ভারত কিভাবে এই সংকটে সাহায্য করতে পারে এমন প্রশ্নে তিনি বলেন, আমি স্বাধীনতা যুদ্ধে কমান্ডার ছিলাম, তাই আমি জানি ১৯৭১ সালে ভারত বাংলাদেশের জন্য কি করেছে। আমি স্বীকার করি যে বাংলাদেশকে সাহায্য করার জন্য ভারত সর্বদাই পাশে রয়েছে। এখন ভারত কূটনৈতিক উপায়ে আমাদের সাহায্য করতে পারে। ওই সাক্ষাৎকারে আওয়ামী লীগের ভুল এবং আগামী নির্বাচনে অংশ নেয়া নিয়েও কথা বলেন গণহত্যার নেতৃত্ব দেয়া এই সাবেক মন্ত্রী। আমি আজকে চ্যালেঞ্জ করে বলে ছাত্র সমন্বয়কদের বলেন তো দেশে ওরা কি সংস্কার করছে আর ওরা দেশ সংস্কার করবে, এগুলো একটা পাগলামি কথা বলে। এখন আপনি নাবালক বিটার খাওয়া বাচ্চাকে সরকার বানিয়ে দিতে চান, মূলত ভিতরে ভিতরে রাষ্ট্র ধ্বংস করার কাজ আমরা এখনো চালিয়ে যাচ্ছি। আপনারা ভালো না ভালো সাজার নাটক করেন। নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে ফেরত না দে আপনার আনার কোনো ক্ষমতা নাই। যারা ছাত্র সমন্বয়ক আছে তারা চাচ্ছে আগে সংস্কার পরে নির্বাচন, এটা বলছেন না? আচ্ছা, আপনারা ওই ছাত্র সমন্বয়কদের বলেন তো দেশে ওরা কি সংস্কার করছে? আরে ভাই, ৪০ বছরে আল্লাহ নবীদেরকে নবুয়ত দিয়েছে, ৪০-এর আগে মানুষের মাথায় ভালোভাবে জ্ঞান আসে না। এখন আপনি নাবালক পিটার খাওয়া বাচ্চাকে সরকার বানিয়ে দিতে চান নাকি?
সমন্বয়করা আন্দোলন করছে, এটা একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে আন্দোলনটা খুব অভিমানের থেকে। কিন্তু যদি সাজ্জিস আলম, হাসানত আব্দুল্লাহ, ওই যে নাহিদ ইসলাম, এদেরকে যদি রাষ্ট্রের প্রেসিডেন্ট বানান, এই রাষ্ট্র এক সপ্তাহের ভিতরে ধ্বংস হয়ে যাবে। কারণ একজন রাষ্ট্রের প্রধানমন্ত্রী হতে গেলে উনার বয়স মিনিমাম 50 বছর হতে হবে, অর্থাৎ নবুয়তের বয়সটা পার করতে হবে। তাহলে যেখানে 40-এর আগে কোনো নবী নবুয়ত পায় নাই, সেখানে সাজ্জিস আলম, হাসানত আব্দুল্লাহরা দেশের সরকার হবে আর ওরা দেশ সংস্কার করবে। এগুলো একটা পাগলামি কথাবার্তা। আমি মনে করি সংস্কারের নামে এরা নির্বাচনকে কালক্ষেপণ করছে। আপনি মনে রাখেন, এই স্বাধীনতা আবার নষ্ট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এই যে সমন্বয়করা এভাবে স্বাধীনতার রঙে যেভাবে রাঙ্গাচ্ছেন নিজেকে, আপনারা হয়তো বা আর একবার রক্তের সাগরে ডুবে যেতে পারেন। কারণ আওয়ামী লীগের ফ্যাসিজমকে এই দেশের যারা বিচক্ষণ লোক তারা চিনে ফেলছে। আমি কাল নাগিনী সাপকে যতটা ভয় না করি, তার চাইতে 70 গুণ বেশি ভয় করি শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে। ওদের পক্ষে সবই সম্ভব। ওরা ওই যে ডিবির হারুনকে বাতের হোটেলের মালিক বানিয়ে দিয়ে সেখানে অনেক নিরীহ মানুষকে নিয়ে নির্যাতন করেছে। মিয়া শেখ হাসিনার কাছে ইলিয়াস আলীর কন্যা পায়ে ধরে বলছে আমার আব্বাকে ফিরিয়ে দেন। শেখ হাসিনা আবেগে আপ্লুত হয়ে বলছে যে ঠিক আছে আমি দেখছি। তৎকালীন জিয়াউল হাসানকে ফোন দিছিল যে ইলিয়াস আলী কই। শেখ হাসিনা তো জানে যে শেখ হাসিনার নির্দেশে ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। ওই তৎকালীন সেই কর্মকর্তা প্রশাসনের বলছে ম্যাডাম 1 ঘন্টা আগে খালাস করে দিছে। কি বুঝলেন? ইলিয়াস আলীকে 1 ঘন্টা আগে যমুনা নদীতে মেরে তার লাশকে সিমেন্টের বস্তা দিয়ে ডুবিয়ে দিয়েছে হাসিনার প্রশাসন। তাহলে আমি শেখ হাসিনাকে কাল নাগিনী সাপের চাইতে ভয় করি। আপনি কি বুঝতে পারেন না কেন ভয় করি? এরা সব পারে। বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনের সময় সরকারের নিরপেক্ষতা নিয়ে যে বক্তব্য, সেটা নিয়ে অনেক কিছু ঘটে গেছে এবং সেটা থামছে না। তার একটা বক্তব্যের রেশে এখনও আমি গতকালও সর্বশেষ দেখেছি, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি এবং উপদেষ্টারা, ছাত্র উপদেষ্টাই বেটার সেই, তাদের আক্রমণাত্মক অ্যাটিটিউড রেখেই দিয়েছেন। মানে তার আগে আমরা একটু বলি যে বিএনপি জনাব নাহিদ ইসলামের স্ট্যাটাসের পর কি খুব সিগনিফিক্যান্ট কিছু বলেছে দলীয়ভাবে? আমার অন্তত চোখে পড়েনি, কারো যদি চোখে পড়ে আমাকে জানাবেন। আমি একটা জায়গায় দেখেছি স্ট্যান্ডিং কমিটি মেম্বার জনাব মির্জা আব্বাস বলছেন 1-11-তে বিএনপি সবচেয়ে বেশি সাফার করেছে, তারা কেন 1-11-র কথা বলবে, উইচ ইজ ভেরি রাইট। কারণ জনাব নাহিদ ইসলাম যখন স্টেটাস দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে খুব কঠোর ভাষায় আক্রমণ করেছিলেন, তখন তিনি বিএনপিকে এটা বলে অ্যাকিউজ করার চেষ্টা করেছেন যে বিএনপি একটা 1-11-র মতো সরকার তৈরি করতে চায়। সেটার জবাবে মির্জা আব্বাসের এই জবাবটাও খুবই সফট মনে হয়েছে আমার কাছে। কিন্তু আমরা দেখলাম এরপর জনাব নাহিদ ইসলাম থেমে থাকেননি, তিনি বিবিসি বাংলার সাথে কথা বলেছেন এবং খুবই আক্রমণাত্মক এবং বিএনপির কাছে খুবই অফেন্সিভ মনে হবে এমন একটা বক্তব্য দিয়েছেন। পাশাপাশি